আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জানাবো বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। জবাবে অজয় বঙ্গ অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠা উন্মোচন করা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান টুর্ক। বৈঠকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। লঘুচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজছে গোটা দেশ। মধ্য বঙ্গোপসাগরের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এই বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী 3 দিন তিস্তার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রংপুরে পানি বেশি বাড়বে। দর্শক, বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি জানাতে আগারগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, নিম্নচাপের প্রভাবিত সারা দেশে অনবরত বৃষ্টি চলছে। তো এই বৃষ্টিপাতের প্রভাবে রাজধানীর সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। সাথী, আসলে আজকে সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বৃষ্টি নামে এবং বলা হচ্ছে যে আশ্বিনের যে বৃষ্টিটি, যে গত কয়েকদিন ধরে যে কাঠফাটা রোদের এবং ভ্যাপসা গরম ছিল বা জনজীবনে যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটি থেকে অনেকটাই মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। আমরা এখানকার যারা সাধারণ মানুষ ছিল তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে গত কয়েকদিন যে অস্বস্তিকর যে গরম পড়ছিল সেখান থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে। অর্থাৎ গতকাল রাতে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং সকালে ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিটা কখনো গুড়ি গুড়ি এবং কখনো অঝোরে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় সামান্য জলাবদ্ধতা হয়েছিল, তবে সেটি তেমন একটা চোখে পড়েনি। অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার সেই পানিটা নেমে যায়। অর্থাৎ এখন কিন্তু বৃষ্টি নেই বললেই চলে। তবে সাধারণ মানুষ বলেছেন যে আসলে সকালবেলা যখন অফিস টাইম ছিল, অর্থাৎ অফিসগামী যে লোকজন ছিল তারা সামান্য কিছুটা ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল এবং তারা গাড়ি পেতে এবং এই বৃষ্টির কারণে কিছুটা ব্যাগ পেতে হয়েছিল। তবে সব কিছু মিলিয়ে যে আবহাওয়ার যে অবস্থাটা, প্রকৃতির যে শীতলতা, সেটি কিন্তু মানুষকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তারা বলছেন যে এই ধরনের বৃষ্টি হলেও কিন্তু জলাবদ্ধতা না হওয়ার কারণে, অর্থাৎ ব্যাপক আকারে জলাবদ্ধতা না হওয়ার কারণে তাদের মনের মধ্যে একটা শীতলতার ভাব প্রকাশ পেয়েছে এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই ধরনের বৃষ্টি
অনেকটাই প্রয়োজন ছিল। সেই সাথে আমরা আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো সাথেই ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দর্শক, এবার কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বৃষ্টি অব্যাহত থাকায় রংপুর অঞ্চলে আবারও যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আর কুড়িগ্রামের পরিস্থিতি কি দেখছেন? সাথী, আপনাকে প্রথমে জানিয়ে রাখছি যে আজ সকাল থেকে কুড়িগ্রাম জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগে সবকটি জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে, এরকমটা খবর পেয়েছি আমরা। তবে এই বৃষ্টি হওয়াতে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আপনাকে বলে রাখছি যে কুড়িগ্রাম কৃষিপ্রধান এলাকা, এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ধান আবাদ হয়। বিগত কয়েকদিন কিন্তু প্রচন্ড খরা ছিল, ফলে ধানের আবাদ নিয়ে কিন্তু কৃষকরা সংশয় ছিল। তবে বৃষ্টি হওয়াতে কিন্তু অনেকটা আশা জেগেছে মানুষের মাঝে। আরেকটি বিষয় হচ্ছে যে স্বস্তির পাশাপাশি কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে কিন্তু মানুষের রাস্তাঘাটে বের হওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। শ্রমজীবী মানুষের কিন্তু অনেকটা বসে রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই বৃষ্টি উপলক্ষে কিন্তু একটি পূর্বাভাস দিয়েছে আমাদেরকে। সেই পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু উজানে, বিশেষ করে ভারতের তীব্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত। তো এই ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুধকুমার, ধরলা এবং তিস্তা নদী, এই তিস্তা নদীর পানি বাড়ার ফলে কিন্তু বাড়তে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু নিম্ন চরাঞ্চল এবং চরাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে নেই। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি এবং বন্যার যে বিষয়টি রয়েছে এগুলো নিয়ে কিন্তু মোটামুটি ভাবে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে কুড়িগ্রামে। ধন্যবাদ। সারা দেশে ক্রমে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে আরও 854 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে 2 জনের। চলতি বছরে 25 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 26,555 জন। এ পর্যন্ত মারা গেছেন 138 জন। এবছর ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পেছনে ছাত্র জনতার আন্দোলনের সময় মশা নিধন কার্যক্রমে ভাটা পড়া, নতুন করে দায়িত্ব নেওয়া প্রশাসকদের অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি সহ বেশ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে ভয়াবহ হয়ে উঠতে পারে এর প্রকোপ। ছিলাম মোট 4 দিন, তারপরে যে মনে হচ্ছে যে আমি টেস্ট করাবো, তারপরে আমি টেস্ট করাই, আমার কাছে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। এই মশাটা যে মনে করেন এটা অবহেলা আছে, সিটি কর্পোরেশন অবহেলা আছে। সিটি কর্পোরেশন অবহেলার কারণে ওষুধ দেয় না, এক করে না। এই আগে যারা আছিল এরা তো সিটিং বাজ লোক, এরা তো কোনো এক করে নাই। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণের হার কেমন দেখতে পাচ্ছেন, আর ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির প্রতিরোধে সিটি কর্পোরেশন কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি বলে জনগণ অভিযোগ করেছেন। এরপরও সিটি কর্পোরেশন তারা দাবি করছে তারা ওষুধ ছিটাচ্ছে। আসলে কোথায় কিভাবে ওষুধ ছিটাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গেছে। সিটি কর্পোরেশনের দাবি, তারা 5 অক্টোবর সরকার পতনের পর কাউন্সিলররা আর বসেননি, সেজন্য কিন্তু তাদের ওষুধ ছিটাতে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে। এরপরও সিটি কর্পোরেশন দাবি করছেন তারা ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু যেই ওষুধ ছিটাচ্ছে বলে তারা দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আসলে যদি ওষুধ ছিটিয়ে থাকে তাহলে কেন কর্পোরেশনের অলিতে গলিতে মশার লাভা কিংবা ডিম পাওয়া যাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 43 জন এবং সেই সাথে এই চলতি বছর মৃত্যুবরণ করেছেন 13 জন। এই 13 জনের মধ্যে এই চলতি মাসেই কিন্তু মারা গেছেন 8 জন। যেই 13 জন মারা গেছেন সেই 13 জনের মধ্যে 8 জন নারী, 3 জন পুরুষ, 2 জন শিশু রয়েছে।
তবে চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হতেন। যেহেতু গত 2 মাস বৃষ্টির প্রাদুর্ভাব সেরকম ছিল না, এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে কিন্তু ধারণা করা হচ্ছে বৃষ্টি অতিরিক্ত হবে এবং এই কারণে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে আগামী মাসে। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে সচেতনতাই হতে পারে ডেঙ্গু থেকে মুক্তির একমাত্র উপায়। যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিচালকের সাথে, তিনি জানিয়েছেন তিনি দুটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং প্রতিদিনের নতুন নতুন রুগী আসছে এবং তাদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত রুগীদের সাথে কথা বলেছিলাম, রুগীরা সেবা নিয়ে কোনো অভিযোগ করেনি। তারা জানিয়েছেন এখানে চিটাগাং মেডিকেলের ডাক্তাররা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেবা দিচ্ছে এবং আসার সাথে সাথে স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন দিচ্ছে, ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিচ্ছেন। তবে সেবা নিয়ে এখনও পর্যন্ত কোনো রুগী সেরকম কোনো অভিযোগ করেনি। তবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে জনগণের প্রতিনিয়ত অভিযোগ থেকে থাকে, তারা কোথায় কীভাবে ওষুধ ছিটাতে এটা কেউ বলতে পারেনি। সাথে এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক শেষে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। দর্শক সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দুইজন আইসিইউতে আছেন এবং আরেকজন আপনার চোখের পেশেন্ট। সেই 3 জন ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট আমরা আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করা, আর এরপরে যদি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে, এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুর্ড পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। আরেকটু বিস্তারিত শুনতে চাই আমি ফয়সাল আহমেদ বিডিনিউজ থেকে। জি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে ওনারা 24 ঘন্টার মধ্যে কমিটি গঠন করে আরো 12 ঘন্টার মধ্যে চলে আসছে এটা বলেছে। বাংলাদেশ সরকার কি তাহলে 20 তারিখের দিকে রিকোয়েস্ট করেছিল? আর যাদেরকে ক্রিটিক্যাল ইনজুরি বলছেন তাদের মানে ইনজুরিটা তারা একটু স্পেসিফিক করতেন যে কি ধরনের জটিলতায় এখন আর অধিকতর ট্রিটমেন্ট হচ্ছে ওনাদের বা বিষয় করে দেখছেন চোখের বা নার্ভের বা কি ধরনের জটিলতা। আমি ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট ক্রিটিক্যালি ইনজুর্ড না আগে করলে ভালো হতো কিনা এই বিষয়ে আমি যেটা বলি, এটা আমাদের এক্সপার্টরা বলেছেন এবং চাইনিজ মেডিকেল টিমও বলেছেন যে তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের এই পেশেন্টরা যথাসময়ে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট পেয়েছেন। এখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো ঘাটতি ছিল না এবং ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে আমাদের কোনো ঘাটতি নাই, এই জায়গাটাতে তারা একমত হয়েছে। আর ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের ইনজুরির ধরনটা কেমন এইটা বলবার জন্য আমি ডাইরেক্টর হসপিটালকে অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। দর্শক এতক্ষণ দেখছিলেন অতিরিক্ত স্বাস্থ্য সচিবের বক্তব্যের অংশবিশেষ। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 নারী আহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী পোশাক কারখানার কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 নারী নিহত হয়। এ সময় আহত হয়েছে ওই বাসে থাকা 8 জন যাত্রী। হতাহতের পরিচয় এখনও জানা যায়নি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 2.5 মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুরে ভারত থেকে 2 ট্রাক আলু আমদানি হয়। গতকাল পর্যন্ত ভারতীয় 2 ট্রাকে 47 মেট্রিক টন আলু এসেছে। আমদানিকারকরা জানান দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানি করা হচ্ছে। সম্প্রতি ভারতের আলুর দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক 15% থেকে 3% নির্ধারণ করায় লাভের আশায় আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে 16টি আমদানিকারক প্রতিষ্ঠান 22,000 টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এদিকে যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে।
এবারে আন্তর্জাতিক সংবাদ। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না, হত্যা ধ্বংস বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 620 জন নিহত হয়েছে। দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5 লাখ মানুষ। এদিকে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় 2 জন ইসরায়েলি আহত হয়েছে। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমিরাতের স্বাগতিক হিসেবে খেলবে নিগার জাহানারারা। দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ আসর হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমিরাতে বসছে বিশ্বকাপের সীমিত ওভারের আসর। আগামী 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম ম্যাচে জয় নিয়ে সেরা 4-এ যাওয়ার মিশনে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে চায় নাহিদা রাবেয়ারা। 2014 সালের পর 4টি টি-20 বিশ্ব আসরে খেললেও কোনো জয় পায়নি বাংলাদেশ নারী দল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।